আজকে আমরা একটু আলোচনা করব বিশাল মেগামার্ট লিমিটেড বা ভিএমএম নিয়ে। ভারতের রিটেল সেক্টরে এটা বেশ একটা পরিচিত নাম। আমাদের কাছে একটা বেশ ডিটেইলড ইনভেস্টমেন্ট রিসার্চ রিপোর্ট আছে, বুঝলেন? তো এই রিপোর্টের উপর ভিত্তি করেই আমরা একটু বোঝার চেষ্টা করব ভিএমএম এর ব্যবসার ধরনটা ঠিক কেমন, বাজারে ওদের পজিশনটা কোথায়, আর বিনিয়োগের দিক থেকে কি সম্ভাবনা দেখা যাচ্ছে। রিপোর্টটা কিন্তু বেশ পজিটিভ, একটা বাই রেটিংও দিয়েছে। তবে আমরা শুধু রেটিং দেখব না, এর পেছনের কারণগুলো একটু খুঁটিয়ে দেখব। দুটো জিনিস আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এক হলো ওদের টায়ার 2, টায়ার 3 শহরগুলোতে ফোকাস করা, আর দুই হলো ওদের নিজস্ব ব্র্যান্ড প্রাইভেট লেভেল, সেগুলোর উপর খুব জোর দেওয়া। এই দুটো নিয়ে কথা বলা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, রিপোর্টের মূল যে বিনিয়োগ থিসিস, কেন এখানে সুযোগ থাকতে পারে, সেটা দিয়ে। প্রথম কারণটাই হলো ভিএমএম এর বিজনেস মডেলটা বেশ আলাদা, বুঝলেন? ওরা মূলত পোশাক আর জেনারেল মার্চেন্ডাইজ এ ধরন ঘরোয়া জিনিসপত্র, এগুলোর উপরই বেশি জোর দেয়। আর সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো ওদের মোট রেভিনিউর প্রায় 73% বেশি আসে নিজস্ব প্রাইভেট লেভেল থেকে। 26টারও বেশি নিজস্ব ব্র্যান্ড আছে ওদের। এটা কিন্তু যারা এফএমসিজি বিক্রি করে, ধরুন সাবান, শ্যাম্পু, বিস্কুট, তাদের থেকে অনেকটাই আলাদা। রিপোর্ট এটাকে বলছে ভিএমএম এর প্রাইভেট লেভেল পরীক্ষা বা প্রাইভেট লেভেল মোট। এই মোট শব্দটা খুব চলে ইনভেস্টিং এর আলোচনায়, একটা সুরক্ষা কবচ আর কি। একদম ঠিক। এই প্রাইভেট লেভেল স্ট্র্যাটেজিটা ভিএম এর জন্য একটা বিরাট অস্ত্র। কারণটা কি? প্রথমত, নিজের ব্র্যান্ড হলে কস্ট কন্ট্রোল করা যায়, ফলে মার্জিনটা ভালো থাকে। দ্বিতীয়ত, এটা ওদের প্রাইসিং পাওয়ার দেয়, দাম ঠিক করার ক্ষমতা। বাইরের ব্র্যান্ড হলে তো কোম্পানি যা দাম ঠিক করে দেয় সেটাই রাখতে হয়, কিন্তু নিজেদের ব্র্যান্ড হলে বাজারের চাহিদা বুঝে দাম একটু এদিক ওদিক করা যায়। আর ওরা তো পুরো সাপ্লাই চেনটাই কন্ট্রোল করে, ডিজাইন থেকে শুরু করে দোকানে বিক্রি পর্যন্ত, এই যেটাকে বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। এর ফলে ওরা যেমন কোয়ালিটি কন্ট্রোল করতে পারে, তেমনি বাজারের ট্রেন্ড অনুযায়ী চটজলদি নতুন প্রোডাক্টও আনতে পারে, আর নিজেদের ব্র্যান্ডের একটা পরিচিতিও তৈরি হয়। তার শুধু নিজেদের জিনিস বেচে ওরা অনেকটা এগিয়ে থাকছে। আচ্ছা, এবার যদি ওদের মার্কেট ধরার স্ট্র্যাটেজিটা দেখি, সেটাও তো বেশ ইন্টারেস্টিং। রিপোর্ট বলছে ওদের 72%-এরও বেশি স্টোর নাকি টায়ার 2 বা তার চেয়েও ছোট শহরে। হ্যাঁ, এই শহরগুলোতে হয়তো মেট্রোর মতো চাকচিক্য নেই, কিন্তু বাজারটা বিরাট। রিপোর্ট বলছে সুযোগটা নাকি প্রায় 70 ট্রিলিয়ন টাকার। বিশাল অঙ্ক। ঠিক। আর এই জায়গাগুলোতে বড় রিটেল চেইনগুলো এখনো সেভাবে ঢোকেনি, কম্পিটিশন কম। আর ভারতে তো রিটেল ব্যবসার বেশিরভাগটাই এখনো আনঅর্গানাইজড, ছোট দোকান। অর্গানাইজড রিটেলের শেয়ার তো মাত্র 12%। তো এই ছোট শহরগুলোতে আগে ঢুকে ভিএমএম একটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে রিপোর্টে খুব সুন্দর করে বলা হয়েছে হার্টল্যান্ড কনজাম্পশন স্টোরি, ভারতের ছোট শহর মফস্বলের মানুষের কেনাকাটার গল্প। ভিএমএম ঠিক এই বাজারটাকেই টার্গেট করেছে, যেখানে লোকেদের আয় বাড়ছে, চাহিদা বাড়ছে, কিন্তু কেনার ভালো জায়গা হয়তো এতদিন কম ছিল। আর বড় ছবিটা দেখলে ভারতের রিটেল মার্কেট তো 2030 সালের মধ্যে প্রায় ডবল হয়ে যাবে বলছে, $1.8 ট্রিলিয়ন। বাবা! তার মধ্যে অর্গানাইজড রিটেল একাই নাকি $230 বিলিয়ন ছুঁতে পারে। এর পেছনে কারণ হলো ভারতের ইয়ং পপুলেশন, আয় বৃদ্ধি, কানেক্টিভিটি, এই সব কিছু। ভিএমএম এই স্রোতের মধ্যেই আছে। আর এই স্ট্র্যাটেজির ফল কিন্তু ওদের ফিনান্সিয়ালসে একদম স্পষ্ট। গত 5 বছরে ওদের প্রফিট আফটার ট্যাক্স বা পিএটি, একদম নিট লাভ আর কি, হ্যাঁ, সেটার সিএজিআর চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হার ছিল 59.1%। ভাবা যায়, প্রতি বছর গড়ে প্রায় 59% করে লাভ বাড়ছে। এটা কিন্তু অসাধারণ। যেখানে ধরুন ডিমার্ট, তাদের পিএটি সিএজিআর ছিল মাত্র 14.3%। বিরাট তফাৎ। বিরাট। আরও একটা জিনিস হলো ভিএমএম এখন প্রায় ডেট ফ্রি, ঋণ মুক্ত কোম্পানি। FY24-এ ওরা প্রায় 922 মিলিয়ন টাকার লোন শোধ করেছে। হ্যাঁ, এটাও খুব জরুরি। ব্যবসার লাভ থেকেই দেনা মেটাতে পারছে। ওদের অপারেটিং ক্যাশ ফ্লো, রোজকার ব্যবসা থেকে যে টাকা আসছে, সেটাও খুব স্ট্রং। আর সবচেয়ে ইন্টারেস্টিং ডেটা হলো, একটা নতুন স্টোর খুললে তার ইনভেস্টমেন্টের টাকাটা নাকি মাত্র 19 মাসের মধ্যে উঠে আসে। স্টোর পেব্যাক পিরিয়ড যাকে বলে। হ্যাঁ, এটা ওদের এফিশিয়েন্সির একটা বড় প্রমাণ। এত তাড়াতাড়ি টাকা উঠে আসার মানে হলো কোম্পানি খুব ফাস্ট লাভে আসছে, আর সেই টাকা দিয়ে আবার নতুন স্টোর খুলতে পারছে। ঠিক। রিপোর্টের টেবিল 2-তে
FY21 থেকে FY25 পর্যন্ত ডেটা দেখলে রেভিনিউ আর পিএটি দুটোই কনসিস্টেন্টলি বেড়েছে। নেট প্রফিট মার্জিনও ভালো হয়েছে, এমনকি রিসেন্টলি Q1 FY26 এর রেজাল্টেও 21% রেভিনিউ গ্রোথ আর 37.2% পিএটি গ্রোথ দেখা গেছে। বেশ ভালো পারফর্ম করছে। এই যে ডেট ফ্রি হওয়া আর ফাস্ট পেব্যাক পিরিয়ড, এই দুটো পয়েন্ট কিন্তু ভিএমএম এর ফিনান্সিয়াল হেলথের একটা দারুণ ছবি দেয়। লোন না থাকলে সুদের বোঝা থাকে না, লাভের বেশিটাই কোম্পানির কাছে থাকে। ঠিক। আর ফাস্ট পেব্যাক মানে হলো স্টোরগুলো শুরু থেকেই লাভজনক। এই দুটো মিলিয়ে ভিএমএম একটা সেলফ সাস্টেনিং গ্রোথ ইঞ্জিন হয়ে উঠেছে। বাইরে থেকে খুব বেশি টাকা না নিয়ে নিজেদের লাভের টাকাতেই ব্যবসা বাড়াতে পারছে। এখানে কিন্তু প্রাইভেট ইকুইটি ফার্মগুলোর ধরুন পার্টনার্স গ্রুপ, কেডারা ক্যাপিটাল, এদের একটা বড় ভূমিকা ছিল। আচ্ছা। ওরা শুধু টাকা দেয়নি, ম্যানেজমেন্টকে আরও প্রফেশনাল করেছে, ফিনান্সিয়াল ডিসিপ্লিন এনেছে। যেমন ধরুন, আইপিওর আগে কোম্পানির বেশিরভাগ লোন শোধ করিয়েছিল। আর ওরা তো ফ্র্যাঞ্চাইজি মডেলও ব্যবহার করে এক্সপ্যানশনের জন্য। সেটা আবার ক্যাপিটাল লাইট মডেল, কম টাকায় বেশি স্টোর খোলা যায়। তার ভিতটাও মজবুত, আবার এগোনোর ক্ষমতাও আছে। আচ্ছা, ভবিষ্যতের গ্রোথ কেমন দেখছে রিপোর্ট? বলছে যে স্টোর নেটওয়ার্ক নাকি প্রতি বছর প্রায় 13% হারে বাড়বে, mid-10% CAGR। আবার পুরনো স্টোরগুলো থেকেও সেলস গ্রোথ বা SSG যাকে বলে, সেটাও নাকি ডাবল ডিজিটে থাকবে। সেটাও খুব পজিটিভ। আর একটা নতুন জিনিস হলো কুইক কমার্স, খুব তাড়াতাড়ি ডেলিভারি। প্রায় 670টা স্টোর থেকে এটা করছে ওরা। প্রায় 1 কোটি রেজিস্টার্ড কাস্টমার আছে। নিজেদের ই-কমার্স সাইট, অ্যাপও আছে। 5 মিলিয়নের বেশি ডাউনলোড হয়ে গেছে। একটা অমনি চ্যানেল অ্যাপ্রোচ আর কি। একটা ছোট ডেলিভারি হাব হিসেবে ব্যবহার করছে, ফলে আলাদা করে ওয়্যারহাউস বা পরিকাঠামোর বিশাল খরচ লাগছে না। আচ্ছা আচ্ছা। নিজেদের অ্যাসেটকেই আরও ভালোভাবে কাজে লাগাচ্ছে আর কি। আজকের দিনে কাস্টমাররা তো সুবিধা আর স্পিড দুটোই চায়। ঠিক। কুইক কমার্স ঠিক সেটাই দিচ্ছে। এটা ওদের মেন ব্যবসার পাশাপাশি একটা বেশ গুরুত্বপূর্ণ গ্রোথ ড্রাইভার হয়ে উঠছে। বুঝলাম। এত সব ভালো ভালো কথা হলো, কিন্তু নিশ্চয় কিছু রিস্ক বা চ্যালেঞ্জও আছে। বাজার তো আর অত সহজ নয়। অবশ্যই আছে, আর রিপোর্টও সেগুলোর কথা বলেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো কম্পিটিশন। একদিকে ডিমার্ট অ্যাভিনিউ সুপারমার্টস, ওদের শক্তি হলো EDLC, EDLP মডেল, এভরিডে লো কস্ট, এভরিডে লো প্রাইস। আর ওদের অপারেশনাল এফিসিয়েন্সি নিয়ে তো কোনো কথাই হবে না। খুবই এফিশিয়েন্ট ওরা। অন্যদিকে আছে রিলায়েন্স রিটেল, বিশাল স্কেল, প্রচুর টাকা আর খুব স্ট্রং ওমনি চ্যানেল প্রেজেন্স। এই দুজন নিঃসন্দেহে ভিএমএম এর জন্য বড় চ্যালেঞ্জ। এই কম্পিটিশনের ছবিটা কি রিপোর্টে আরেকটু ভেঙে বলা আছে? কে কোথায় দাঁড়িয়ে? হ্যাঁ, রিপোর্টে টেবল 1-এ একটা পিয়ার কম্প্যারিজন ম্যাট্রিক্স আছে, কম্পিটিটরদের মধ্যে তুলনা। সেখানে রেভিনিউ মার্জিন ইবিডিএ মার্জিন, নেট প্রফিট মার্জিন, স্টোরের সংখ্যা, রেভিনিউ মিক্স, এগুলো সব তুলনা করা হয়েছে। যেমন ধরুন, ভিএমএম এর বিক্রির 44% আসে পোশাক থেকে। ডিমার্টের ক্ষেত্রে জেনারেল মার্চেন্ডাইজ আর পোশাক মিলিয়ে মাত্র 23%। ও আচ্ছা। এই জন্যই ভিএমএম এর গ্রস মার্জিনটা বেশি, কারণ পোশাকে লাভ বেশি থাকে। কিন্তু ডিমার্ট আবার এত এফিশিয়েন্ট যে ফাইনাল নেট মার্জিনের ক্ষেত্রে হয়তো ভিএমএম এর কাছাকাছি চলে আসে। তবে ডেট টু ইকুইটি রেশিওতে ভিএমএম আর ডিমার্ট দুটোই প্রায় 0, যেটা খুব ভালো। আরও কিছু মেট্রিক্স যেমন ROCE রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা PE রেশিও, এগুলোতেও তফাৎ আছে। তবে যেটা সবচেয়ে স্ট্রাইকিং, যেটা আগেও বললেন, সেটা হলো ভিএমএম এর গত 5 বছরের পিএটি গ্রোথ 59.1%, ডিমার্টের মাত্র 14.3%। গ্রোথের দিক থেকে ভিএমএম অনেক এগিয়ে। কম্পিটিশন ছাড়া আর কি রিস্কের কথা বলা হয়েছে? হ্যাঁ, আরও কয়েকটা পয়েন্ট আছে। যেমন ভিএমএম এর থ্রুপুট, প্রতি স্কোয়ার ফিট থেকে মাসে সেলস প্রায় 701 টাকা, সেটা নাকি ইন্ডাস্ট্রির অ্যাভারেজের থেকে একটু কম। এর একটা কারণ হতে পারে ওদের প্রোডাক্ট মিক্স, পোশাক তো আর মুদিখানার জিনিসের মতো অত ফাস্ট বিক্রি হয় না। ঠিক। দ্বিতীয় রিস্ক হলো জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশন, ওদের বেশিরভাগ ব্যবসায়ী উত্তর আর পূর্ব ভারতে। এবার যদি ওরা পশ্চিম বা দক্ষিণে এক্সপ্যান্ড করতে যায়, সেখানকার লোকাল কম্পিটিশন, কাস্টমারের টেস্ট, এগুলোর সাথে মানিয়ে নেওয়ার একটা চ্যালেঞ্জ থাকবে। এটা একটা পয়েন্ট। তৃতীয়ত, ওদের ব্যবসার প্রায় 73% যেহেতু পোশাক, জেনারেল মার্চেন্ডাইজ, এই ধরনের ডিসক্রিশনারি জিনিসের ওপর নির্ভরশীল,
মানে যেগুলো না কিনলেও চলে, তাই ইকোনমি খারাপ হলে বা লোকের হাতে টাকা কমলে তার এফেক্টটা ভিএমএম এর ওপর বেশি পড়তে পারে। রাইট, নন এসেনশিয়াল গুডস। একদম। আর সম্প্রতি ইউএস মার্কেটে ভারতের তৈরি পোশাকের ওপর ট্যারিফের কথা উঠেছে। যদিও ভিএমএম মূলত ভারতেই বিক্রি করে, তাও এর একটা পরোক্ষ প্রভাব পড়তে পারে। হয়তো সাপ্লাই বেড়ে গিয়ে লোকাল মার্কেটে প্রাইসের ওপর চাপ আসতে পারে। এই রিস্কগুলো তো বেশ সিরিয়াস লাগছে। এগুলোকে ঠিক কিভাবে দেখা উচিত? যেমন ধরুন পার স্কোয়ার ফিট সেলস কম হওয়াটা। দেখুন, প্রত্যেকটা রিস্কেরই একটা কনটেক্সট আছে। যেমন সেলস পার স্কোয়ার ফিট কম হওয়াটা হয়তো ওদের বিজনেস মডেলেরই একটা অংশ। ওরা হয়তো বেশি জায়গা নিয়ে ভালো শপিং এক্সপিরিয়েন্স দিতে চায় আর হাই মার্জিন প্রোডাক্ট বেচে সেটা পুষিয়ে নেয়। দক্ষিণ বা পশ্চিমে এক্সপ্যানশন অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ ওখানে রিলায়েন্স, ডিমার্ট ছাড়াও অনেক লোকাল প্লেয়ার আছে। বাজার ধরা সহজ হবে না। ঠিক। আর ইউএস ট্যারিফের ব্যাপারটা, হ্যাঁ, এটা একদিকে যেমন সাপ্লাই বেড়ে গিয়ে দামে চাপ ফেলতে পারে, তেমনি ভিএমএম এর মতো বড় বায়ার হয়তো এই সুযোগে সাপ্লায়ারদের থেকে আরও ভালো দামে মাল কেনার সুযোগও পেতে পারে। রিপোর্ট অবশ্য এটাও বলছে যে ভিএমএম এই রিস্কগুলো নিয়ে ভাবে এবং এগুলো কমানোর জন্য ওদের স্ট্র্যাটেজিও আছে, যেমন প্রাইভেট লেভেলের বাফার, কস্ট কন্ট্রোল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে বিজনেস মডেল, গ্রোথ, কম্পিটিশন, রিস্ক সব দেখলাম। এবার আসা যাক ভ্যালুয়েশনের কথায়, শেয়ারের দাম। রিপোর্ট অনুযায়ী ভিএমএম এর শেয়ার এখন বেশ প্রিমিয়াম ভ্যালুয়েশনে চলছে। টিটিএমপি রেশিও, মানে গত 12 মাসের আয়ের তুলনায় দাম, সেটা প্রায় 103.8 গুণ। হ্যাঁ, বেশ হাই। এটা কিন্তু ডিমার্টের প্রায় 113.4 গুণের কাছাকাছি, যেটা নিজেও একটা হাই গ্রোথ স্টক। প্রশ্ন হলো, এই এত বেশি দামটা কি জাস্টিফাইড? রিপোর্ট কি বলছে? রিপোর্ট বলছে, হ্যাঁ, এই প্রিমিয়াম ভ্যালুয়েশনটা যুক্তিযুক্ত মনে করার কারণ আছে। প্রধান কারণ অবশ্যই ভিএমএম এর ওই দারুণ গ্রোথ রেট, হাই মার্জিনের পোটেনশিয়াল আর টায়ার 3 শহরে ওদের স্ট্রং পজিশন। আসলে শেয়ার মার্কেট তো ফিউচার দেখে চলে। অ্যানালিস্টরা আশা করছেন ভিএমএম আগামী কয়েক বছরে ওদের পিএটি বছরে প্রায় 24% থেকে 27% হারে বাড়াবে। ও, 24-27% গ্রোথ এক্সপেকটেশন। হ্যাঁ, এই হাই গ্রোথের প্রত্যাশাটাই এত হাই পি মাল্টিপলকে সাপোর্ট করছে। রিপোর্টে বিভিন্ন সিনারিও অ্যানালিসিস করে একটা টার্গেট প্রাইসও দেওয়া হয়েছে। যেমন 1-2 বছরের জন্য টার্গেট রাখা হয়েছে 165 টাকা। আর যদি ওরা আগামী 3-5 বছর ধরে এই 20-র ঘরে আর্নিংস গ্রোথ ধরে রাখতে পারে, তাহলে শেয়ারের দাম আরও বাড়তে পারে। আচ্ছা, আর অন্যান্য অ্যানালিস্টরা কি বলছেন? সবাই কি একই রকম ভাবছেন? আর টেকনিক্যাল চার্ট কি বলছে? হ্যাঁ, মোস্টলি সবাই বেশ পজিটিভ ভিএমএম নিয়ে। বেশিরভাগ ব্রোকারেজের রেটিং বাই বা স্ট্রং বাই, যেমন মতিলাল ওসওয়াল 165 টাকার টার্গেট দিয়েছে, জেফ্রিজ আবার 175 টাকা দিয়েছে। তার মানে কনসেনসাস মোটামুটি পজিটিভ। হ্যাঁ, আর টেকনিক্যালিও স্টকটা এখন একটা স্ট্রং আপট্রেন্ডে আছে। ওর যে ইম্পর্টেন্ট মুভিং অ্যাভারেজগুলো, যেমন 50 ডে বা 200 ডে, সেগুলোর ওপরেই ট্রেড করছে। আচ্ছা, 50 ডিএমএ আছে প্রায় 149.46 টাকায়, 200 ডিএমএ আছে 148.62 টাকায়। এগুলোর ওপরে থাকাটা ভালো সাইন। আরএসআই ইন্ডিকেটরটাও প্রায় 61.56-এ আছে, যেটা একটা হেলদি লেভেল। মানে এখনও কেনার মোমেন্টাম আছে, কিন্তু ওভারবট জোনে যায়নি। শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও বেশ ইন্টারেস্টিং। আইপিওর পর প্রোমোটারদের শেয়ার কমে 54.22% হয়েছে, কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের শেয়ার বেশ বেড়েছে, প্রায় 14.16%। ও, ইনস্টিটিউশনাল হোল্ডিং বেড়েছে। হ্যাঁ, তার মধ্যে দেশীয় ইনস্টিটিউশন বা ডিআইআইস, যেমন মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, দের হাতে 25.69%, আর ফরেন ইনস্টিটিউশন বা এফআইআইসদের হাতে 12.85%। এর মানে হলো বড় ফান্ড হাউসগুলো কোম্পানির ফিউচার নিয়ে আশাবাদী। তবে এর একটা অন্যদিকও আছে। ইনস্টিটিউশনাল হোল্ডিং বাড়লে স্টকটায় নজরদারি বাড়ে, আর মাঝে মাঝে বড় কেনাবেচা, যেমন রিসেন্টলি একটা বিএনপি পারিবাসের বাল্ক ডিল হয়েছে, এগুলোর জন্য দামে একটু ওঠানামাও হতে পারে। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুটিয়ে আনি, মানে সামারি করি, তাহলে কি কি মেন পয়েন্ট উঠে আসছে? আমার মনে হয় মূল বিষয়গুলো এরকম। 1, ভিএমএম এর একটা ইউনিক শক্তি আছে, ওদের প্রাইভেট লেবেল নির্ভর পোশাক আর জেনারেল মার্চেন্ডাইজ ব্যবসা, যা হাই মার্জিন দেয়। 2, ওদের স্ট্র্যাটেজিক ফোকাসটা খুব ক্লিয়ার, টায়ার 2 আর তার ছোট শহর, যেখানে লং টার্ম গ্রোথের বিরাট পোটেনশিয়াল। 3, ফিনান্সিয়াল হেলথ খুবই ভালো,
দারুণ প্রফিট গ্রোথ, প্রায় ডেট ফ্রি, নিজেদের টাকাতেই এক্সপ্যানশন করছে। 4, চ্যালেঞ্জগুলো ফেলে দেওয়ার মতো নয়, বিশেষ করে ডিমার্ট আর রিলায়েন্সের মতো টাফ কম্পিটিটর আর এক্সিকিউশনের রিস্ক। আর 5, ভ্যালুয়েশনটা একটু চড়া, কিন্তু সেটা হয়তো ওদের স্ট্রং গ্রোথ প্রসপেক্ট দেখেই মার্কেট দিচ্ছে। খুব সুন্দরভাবে পয়েন্টগুলো বললেন। আমাদের হাতে থাকা রিপোর্টের মূল নির্যাস এটাই। এই আলোচনার শেষে একটা প্রশ্ন আমি শ্রোতাদের জন্য রেখে যেতে চাই, যেটা এই অ্যানালিসিস থেকেই উঠে আসছে, কিন্তু হয়তো রিপোর্টে ডিরেক্টলি বলা নেই। প্রশ্নটা হলো, যেহেতু ভিএমএমের বিজনেস মডেলটা দেশের ছোট শহর বা হার্টল্যান্ডের মানুষের ডিসক্রেশনারি বা ঐচ্ছিক খরচের ওপর খুব বেশি ডিপেন্ডেন্ট, তাই একটা বড় ইকোনমিক স্লোডাউন বাদ দিলেও শুধু ওই মার্কেটগুলোতে মানুষের হাতে লোন পাওয়ার সুবিধা অসুবিধা বা গ্রামীণ মেন্টালিটিতে যদি কোনো ছোটোখাটো পরিবর্তন আসে, ধরুন খরচের ধরনে বা ব্র্যান্ড নিয়ে ভাবনায়, তাহলে সেটা ভিএমএমের গ্রোথকে ওদের এফএমসিজি ফোকাসড কম্প্যাটিটরদের যেমন ডিমার্ট, রিলায়েন্স কে তুলনায় কতটা অন্যভাবে এফেক্ট করতে পারে, এটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে। বিশাল মেগামার্ট নিয়ে এই বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই শেষ প্রশ্নটা আপনাদের আরও একটু ভাবতে সাহায্য করবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।